দর্শক, রাজধানীর রূপনগরের রাসায়নিক গুদামে লাগা আগুনে আপনারা জানেন এরই মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। তারা বিষাক্ত গ্যাস ও গ্যাসে দগ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুরে ওই গুদামে আগুন লাগে এবং পাশের পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। দর্শক, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কথা বলা হচ্ছে সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে ভাইয়া আপনি ভাইয়া আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা যে এতক্ষণ যে সার্চ অপারেশন করেছি, যে গার্মেন্টসের পার্টে যে সার্চ অপারেশন আমরা করেছি, সেখানে আমরা এই পর্যন্ত 16টি মৃতদেহ পেয়েছি। 16টি মৃতদেহ পেয়েছি। এটা আসলে চেহারা বোঝা যাচ্ছে না, কারণ আপনারা জেনে থাকবেন এইটা একটু কারণ আছে যে আমরা প্রাথমিক তদন্তে প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে এই যে চারতলা এই গার্মেন্টসটির উপরে যেই আমরা যে ছাদটা দেখেছি সেই ছাদটা টোটালি টিন শেড এবং চাটায়ের একটা উপরে মানে টিন শেড ছাদ। এই ছাদটা আবার বন্ধ ছিল। এখানে আমরা ছবিও পেয়েছি। এই ছাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল, 2টা তালা মারা ছিল। এটা এখনো তালা মারাই রয়েছে। এই কারণে উপরের দিকে আপনার যেতে পারে নাই। এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে, সেটার ফ্ল্যাশ ওভারে যেই আপনার টক্সিক যে গ্যাসটা, মানে সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন, আমার মনে হয়, যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে তারা আর এসকেপ করতে পারেন নাই। এখানে এই 16 জন তো এই 16টা মৃতদেহ আমরা পেয়েছি। বিভিন্ন কর্নারে 2তলা 3তলা মিলে উপরে যেতে পারে নাই, নিচেও যেতে পারে নাই, যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছেন। আমরা এই যে 16 জন মারা গিয়েছেন এই পরিবারের প্রতি বিদায়ী আত্মার আমরা দোয়া করছি। এবং এটার আহত এই পর্যন্ত মাত্র একজন আমাদের ভলেন্টিয়ার, আমাদের ফায়ার সার্ভিসের কেউ আহত হয় নাই। আমাদের এই পর্যন্ত 12টি ইউনিট কার্যক্রম করেছে, এখনো কার্যক্রম করছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের একটা পাশের মানে গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে। গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু যেই অংশটুকু আপনার কেমিক্যাল, ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয়নি। আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমাদের যে টেকনোলজি রয়েছে, লুপ 60, ড্রোন, আমাদের যে গ্রাউন্ড মনিটর, মানে যেটা হিউম্যান ছাড়া, মানে মানুষ ছাড়া যেসব টেকনোলজি দিয়ে আমরা ফায়ার ফাইটিং করছি, এটা এখনো চলমান রয়েছে। শুধুমাত্র লাশগুলো বের করার জন্য আমরা কিছুক্ষণ স্টপ রেখেছি। এবং আমরা যে কেমিক্যাল গোডাউনের পার্টটা আমরা চেক করছি, এখনো অবজারভেশন করছি। এবং এটা নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি। এটা নিয়ন্ত্রণ হতে হয়তো আরো সময় লাগবে। আমরা কাজ করে যাচ্ছি। এটা বলা যাচ্ছে না, কারণ এখানকার যে কেমিক্যাল এখনো আননোন। আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন আশেপাশে যারা লোকাল যারা রয়েছেন শ্রমিক, ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বুঝতে পেরেছি যে এখানে 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে, যেটা ওখানে গোডাউন ছিল। এবং আপনারা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন এখনো ফ্লেম রয়েছে, যার কারণে ধোঁয়া এখনো উঠছে। সুতরাং এটা সময় লাগবে। এখানে আমরা সাধারণত মানে ব্লিচিং পাউডার, মেটা, পটাশ, তারপরে এনজাইম এবং আরো কয়েকটা ধরনের রয়েছে। সল্টও আছে, হাইড্রোজেন পারঅক্সাইডও আছে।
পোশাক কারখানাটার নামটা কি আসলে? এটার নাম এখন পর্যন্ত আমরা পাইনি এবং আশেপাশের লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে এখন পর্যন্ত নাম পাইনি। লাস্ট মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্চিং অপারেশন শেষ, তবে এখনো আমরা সার্চিং অপারেশন তো কি বলছেন, মৃতদেহগুলো নেওয়া হচ্ছে একে একে। এই আপনার এই যে অ্যাম্বুলেন্স এখানে আসছে না, এই অ্যাম্বুলেন্সে মৃতদেহগুলো তোলা হচ্ছে এবং এটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। আমরা এই গার্মেন্টস অংশে 16টা মৃতদেহ পেয়েছি, বাট আমাদের যে কেমিক্যাল অংশে, কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না, যেহেতু এখনো আপনার এটা সেফ না। আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না। আপনি বলছিলেন যে উপরের বন্ধ ছিল, নিচে আসার কোনো সুযোগ ছিল কিনা? এটা আমি প্রথম ব্যাখ্যা দিচ্ছিলাম যে সাধারণত যে প্রথমে আপনারা দেখে থাকবেন অথবা ভিডিওতেও বের হয়েছে যে প্রথমের দিকে যে ফ্ল্যাশ ওভার হয়েছে, মানে আগুনটা খুব অল্প সময়ের ভিতরে ডেভেলপ স্টেজ, মানে আমরা যেটা আমাদের পরিভাষায় তৃতীয় স্টেজ বলি, মানে টোটাল 4টা স্টেজের মধ্যে তৃতীয় স্টেজে চলে গিয়েছে, যার কারণে এবং ফ্ল্যাশ ওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে পেরেছেন এবং যার কারণে ওনারা নিচেও এসকেপ করতে পারেন নাই এবং উপরেও যেহেতু তালাবন্ধ ছিল উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাঝে দোতলা এবং 3তলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। আমরা গার্মেন্টস অংশের সার্চিং অপারেশন কমপ্লিট করেছি, কিন্তু আমাদের এই পাশে আমরা বলতে পারছি না যে ওখানে মৃতদেহ থাকতেও পারে, আমরা বলতে পারছি না। 16টা বডি গার্মেন্টস অংশে, বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না। এটা মানে ডিএনএ টেস্ট ছাড়া, মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আশা করছি 15 থেকে 20 মিনিটের ভিতরেই এই বডিগুলো বের করা সম্ভব হবে, তবে ম্যাক্সিমাম আমরা বের করে ফেলেছি। গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে টোটাল কত শ্রমিক কাজ করছিল আপনারা? এটা আমরা জানি না, এটা আমাদের তদন্ত। আচ্ছা, শেষ করতে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা এখানে বলেছি যে সরাসরি মৃতদেহ বলেছি, আহতর কথা বলি নাই। সুতরাং এই লাশগুলোকে আপনার এখান থেকে নিয়ে যাওয়া হবে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে, এটাই আর কি। আমরা জানতে পারি নাই। আর আপনাদেরকে একটু আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই অপারেশন কিন্তু সমাপ্ত করা হয় নাই, শুধুমাত্র গার্মেন্টস অংশের নিয়ন্ত্রণ হয়েছে, গার্মেন্টস অংশের নির্বাপন দেওয়া হয় নাই। এটা সময় লাগবে এবং বিশেষ করে কেমিক্যাল গোডাউনের যেই অগ্নি নির্বাপন, এটা এখনো সম্পন্ন হয় নাই। আমরা কাজ করছি, আমাদের কার্যক্রম শেষে আপনাদেরকে আবার আমরা এরকম জানাতে পারবো। আমরা তথ্য পেয়েছি, আমাদের কোনো লাইসেন্স এই গার্মেন্টসের অথবা এই কেমিক্যাল গোডাউনের ছিল না, কোনো ধরনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এই গার্মেন্টসের নাম এখন পর্যন্ত আমরা অনেক যে লোকালস আশেপাশে আছে জিজ্ঞেস করেছি, তারা কেউ জানে না, বলতে পারছে না। আর কেমিক্যাল গোডাউনের নাম বলছে যে আলম কেমিক্যাল, আলম ট্রেডার্স। পুরো নামটা আমি জানি না, আমি শুনেছি আলম ট্রেডার্স, এটা কেমিক্যাল গোডাউনের নাম। আর গার্মেন্টসটা আমরা পাইনি। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন, আপনারা সরাসরি দেখছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত 16 জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে এবং পোশাক কারখানার আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণ করা গেলেও এখনও পর্যন্ত রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। রাজধানীর রূপনগরে রাসায়নিক গুদামে লাগা আগুনে এখন পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। তারা বিষাক্ত গ্যাস ও দগ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুরে ওই গুদামে আগুন লাগে এবং পাশের পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক।
সময় বিকেল 4টা। আগুন লাগার 4 ঘন্টা পার হয়ে গেলেও এখনও আসছে ফায়ার সার্ভিসের গাড়ি। দুপুর 12টার কিছু আগে রূপনগরের শাহ আলম রাসায়নিকের গুদামে লাগা আগুন তখনও নিয়ন্ত্রণের বাইরে। কেমিক্যালে লাগা আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়। সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও বিক্রিয়ার কারণে রাসায়নিকের গুদামে প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ ও পাশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আগুন লাগার পর তারা কয়েকজনকে দেখেছেন এলো পাতারি দৌড়ে বেরিয়ে আসতে। এখানে কেমিক্যালের ফ্যাক্টরি থেকে আস্তে আস্তে আগুন লেগে যায় এবং এখানে কেমিক্যালের ফ্যাক্টরি এখানে অনেক গার্মেন্টসও আছে। তো এই গার্মেন্টসের কারণে এখানে পুরোটা আগুন জ্বলে যায়। পথচারী ছিল 2 জন, ওদেরও দেখলাম সাইডে পুড়ে গেছে, ওদের ধরে সরানো হয়েছে। পরবর্তীতে আমরা লোক যা ছিল এগুলো আগে বের করলাম। পরবর্তীতে দেখলাম যে একটু পরপর ব্লাস্ট হচ্ছিল। এটাতে হয়তো কেমিক্যাল জাতীয় কিছু ছিল। এদিকে আগুনের খবর শুনে স্বজনরাও ততক্ষণে ভিড় করেছে কারখানার পাশে। হাতে ছবি নিয়ে করা আহাজারিতে সেসময় ভারী হয়ে ওঠে চারপাশ। আমার বাবা কই গেল গো, ও আল্লাহ। সকাল 7টার দিকে গেছিল। আপনাদের সাথে কি কোনো কথা হয়েছে? 7টার সময় কথা বলছি, আমি কাবাই দিছি, নিজের হাতে কাবাই আমি দিছি। আগুন লাগার পরে একবার যোগাযোগ হয়েছে, তখন ফ্যাক্টরির ভিতরে ছিল, ওনারা বলছে যে আমরা ফ্যাক্টরির ভিতরে বাইরে হইতে পারতেছি না। এরপরে মোবাইলও বন্ধ, ওনাদের সাথে কোনো যোগাযোগ নেই। বিকেল 4টার দিকে ফায়ার সার্ভিস জানায়, আগুনে আনোয়ার ফ্যাশন নামের পোশাক কারখানায় থাকা 9 কর্মী ঘটনাস্থলেই মারা গেছেন। এই পর্যন্ত 9টি লাশ পেয়েছি, তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনও ভিতরের দিকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের ধারণা, আবশ্যক এই এলাকায় ছিল না এমন কারখানার অনুমোদন, বাড়তে পারে নিহতের সংখ্যাও। ফরহাদ মালিক, 71, ঢাকা। আমাদের সহকর্মী নাদিয়া ইসলাম আছেন ঘটনাস্থলে, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। নাদিয়া, আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদের সংবাদ সম্মেলনটি দেখলাম। আপনি আছেন ঘটনাস্থলে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সবশেষ জানাবেন। আমিন ভাই এদিকে। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস আমাদেরকে ব্রিফ করলেন। তারা মূলত জানালেন যে গার্মেন্টস অংশটি রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ এসে গেছে আগুনের, এবং যে রাসায়নিক গুদামের অংশটি রয়েছে সেটি নিয়ন্ত্রণ এখন আসেনি। সেটির ভিতরে যেটি বলছিলাম এখনো তারা ঢুকতে পারেননি। এবং গার্মেন্টস অংশ থেকে সবশেষ তারা যেটি জানালেন যে 16টি লাশ তারা উদ্ধার করেছেন, এবং যে একজন আহতের কথা জানা যাচ্ছিল সেটি মূলত তাদের ভলান্টিয়ার, এবং এই ভলান্টিয়ার আহত হয়েছেন মূলত এখানকার কাজ করতে গিয়ে। আর ভেতরের দিকে রাসায়নিক যে অংশটি রয়েছে সেই অংশটিতে তারা বলছেন যে এখানে বিভিন্ন ধরনের কয়েক রকমের কেমিক্যালের কথা তারা এখন পর্যন্ত জেনেছেন, যেটি আছে 5-6 রকমের এই যে কেমিক্যালের মিক্স রয়েছে, সেটি আসলে খুবই স্বাস্থ্যের জন্য খুবই হানিকর এবং একই সাথে বিপজ্জনক। যে কোনো মুহূর্তে বিস্ফোরণেরও আশঙ্কাগুলো উড়িয়ে দেওয়া যায় না, যার কারণে আসলে তারা ওই জায়গাটিতে এখনো পর্যন্ত ঢুকতে পারছেন না। আমরা যেটি বিকেল পর্যন্ত দেখছিলাম যে এই ধোঁয়াটি আছে, আর মূলত সন্ধ্যার দিক থেকে যেটি দেখা শুরু করেছি ধোঁয়ার সাথে একটি লালচে আভা রয়েছে, অর্থাৎ ভিতরের দিকে আগুন কিন্তু এখনো জ্বলছে। এবং যেহেতু এটি কেমিক্যালের আগুন, কাজেই একই সাথে এটি যেমন ভেতরেও বিপজ্জনক, বাইরে যারা কাছাকাছি থাকবে তাদের জন্যও বিপজ্জনক। এর পাশাপাশি যিনি ফায়ার সার্ভিসের ব্রিফিং করলেন, অর্থাৎ পরিচালক অপারেশনস, তিনি যেটি জানিয়েছেন যে 16টি লাশ তারা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন অ্যাম্বুলেন্সে করে, এবং যারা নিখোঁজ আছে তাদের অভিযোগগুলো তারা নেবেন, কিন্তু আগে তারা উদ্ধারের কাজগুলো এবং একই সাথে এই নির্বাপনের কাজ যেটি, নিয়ন্ত্রণের কাজ যেটি, সেগুলো করে যাচ্ছেন বলে ব্যস্ততার মধ্যে রয়েছে। এবং যেটি তিনি নিশ্চিত করেছেন, একেবারেই নিশ্চিত করেছেন যে এই গার্মেন্টসের কোনো ধরনের ফায়ার সেফটির প্ল্যান বা কোনো লাইসেন্স তারা পাননি, এবং একই সাথে কেমিক্যাল গোডাউনটিরও পাননি। অর্থাৎ বলা যায় দুটি অবৈধ বলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এই যে এই আগুনের এই ঘটনাটি, নাদিয়া, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, মিরপুরের রূপনগর এলাকায় আগুনের ঘটনায় বার্ন ইউনিটে আছেন সহকর্মী মেহেদি হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। ডলার, আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। হতাহতের সব শেষ কি অবস্থা, নতুন করে হতাহতের সংখ্যা বেড়েছে কিনা জানাবেন।
বুশরা, মৃতের সংখ্যা আসলে আমি এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আসলে এই কর্তৃপক্ষ এটা কনফার্ম করছে না। এটা হয়তো ওই যেখানে আগুন ধরেছে, যেখানে মৃতদেহ পাওয়া যাচ্ছে, হয়তো ফায়ার সার্ভিস বিষয়টি পরিষ্কার করছে যে আসলে সংখ্যাটা কত। এখানে আমি যে সংখ্যাটা আপনাকে হয়তো বলতে পারবো সেটি হচ্ছে যে ওখান থেকে আগুনে যারা দগ্ধ হয়ে বা আহত হয়ে যারা চিকিৎসা নিতে আসতেছে বাঁচার জন্য, তাদেরকে এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে। এবং এইখানে আমি যতদূর জানতে পেরেছি যে সর্বশেষ 3:30 পর্যন্ত, দুপুর 3:30 পর্যন্ত 3 জন রোগী এসছিল, সুরুজ, সোহেল এবং মামুন, যার মধ্যে সুরুজের 2% পুড়েছে ফ্লেম বার্ন, এবং 3 জনেরই কিন্তু আসলে ইনহেলেশন ইনজুরি ছিল। এটা অর্থাৎ আগুনে না, ধোঁয়াতে তারা অসুস্থ হয়ে তারা এখানে এসেছিলেন এবং শ্বাসনালী হয়তো কিছুটা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ডাক্তাররা বলছে সবাই এখন শঙ্কামুক্ত এবং তাদের ইতিমধ্যে ডাক্তারদের পক্ষ থেকে তাদেরকে বলেও দেওয়া হয়েছে আপনারা চাইলে বাসায় যেতে পারেন। হয়তো রোগীরা সিদ্ধান্ত নিচ্ছে যে হয়তো আর কিছু সময় থাকবে কি থাকবে না। তবে 3:30টার পর এখন পর্যন্ত কোনো রোগী এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত চিকিৎসা নিতে আসেনি। বুশরা। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী মেহেদি হাসান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বার্ন ইউনিট থেকে। এবার অন্যান্য প্রসঙ্গ। 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সচিবালয় অভিমুখী লং মার্চ আটকে দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে শিক্ষকরা হাইকোর্ট মোড়ে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষকরা বলছেন দাবি আদায় ছাড়া খালি হাতে ফিরবেন না তারা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু হয়। দোয়েল চত্বর অতিক্রম করে হাইকোর্ট মাজার গেটে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আটকে দেয় পুলিশ। এ সময় শিক্ষকরা সেখানেই বসে নানা স্লোগান দিতে থাকেন। পুলিশি বাধা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। কিসের জন্য আমাদের এখানে আটকানো হলো, এই জিনিসটা আমরা কর্তৃপক্ষের কাছ থেকে এখানে জানতে চাই। যতক্ষণ তারা না জানাবে আমরা অপেক্ষা করব, এবং আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর যদি দেখি যে তারা আসলে আমাদের কিছুই জানাচ্ছে না, তাহলে আমরা অবশ্যই এখান থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। কেন আজকে আমাদেরকে তিন দিন যাবৎ এই জায়গার মধ্যে অবস্থান করতে হলো, আবার কেন তারা আমাদেরকে আটকে দিয়েছে এটা আমরা বুঝতে পারতেছি না। তারাও আমাদের ছাত্র, আমাদের হাতে লেখা ছাড়া তারা সার্টিফিকেট অর্জন করতে পারে নাই। এর আগে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ছিল শিক্ষকদের। সেখানে দাবি দেওয়া নিয়ে কথা বলেন তারা। এই মিথ্যা যে আশ্বাস আমাদের দেয়া হয়, সেই আশ্বাসে আমরা আর ঘরে ফিরবো না। আমরা দাবি আদায় করেই এইবার ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদেরকে রাজপথে না রেখে আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমরা আমাদের মহান পেশায় ফিরে যেতে চাই। দুপুর 12টার আগে শিক্ষক নেতাদের সাথে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। তারা শিক্ষকদের কাছ থেকে সময় চান। বিকেল 4টা পর্যন্ত সময় দেন শিক্ষকরা। আমরা আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো, লাগাতার কর্মসূচি অব্যাহত রাখবো। যতক্ষণ প্রজ্ঞাপন না হবে ততক্ষণ এখানে লাগাতার অবস্থান কর্মসূচি, পাশাপাশি আমাদের শ্রেণীকক্ষের যে শ্রেণী কার্যক্রম এটা বন্ধ থাকে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানো সহ 3 দফা দাবিতে 3 দিন ধরে ঢাকায় অবস্থান করে কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে আবারও জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত প্রতীকগুলো থেকেই 19 অক্টোবরের মধ্যে একটি বাছাই করতে হবে এনসিপিকে। এমনটা না হলে কমিশন নিজেই সিদ্ধান্ত দেবে। এদিকে গণভোট নিয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মামুন হোসেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বেশ ভালো অর্থবহ তথ্য দিয়েছেন। তিনি বলেন, 19 অক্টোবরের মধ্যে নির্ধারিত তালিকা থেকে প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। এ সময় তিনি আরও জানান, নতুন করে 12টি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ে অনুসন্ধান চলছে। প্রধানত 12টা দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান। গণভোট আয়োজনে কতটা প্রস্তুত নির্বাচন কমিশন জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
গণভোট হবে কি হবে না, কখন হবে বা আদৌ হবে কিনা, এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি। যেটা উপস্থাপিত হয়নি সে বিষয়ে কথা বলার সুযোগই আমার নাই। পুরনো 11টি দেশের সাথে নতুন করে আরও 4টি দেশে প্রবাসী ভোটারের তথ্য হালনাগাদ শুরু হবে বলেও জানান তিনি। 11টা দেশে এই কার্যক্রম শুরু করেছে, নিবন্ধন কার্যক্রম। মামুন হুসাইন, 71, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা জনপ্রশাসনকে দলীয় প্রশাসনে পরিণত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। জুলাই জাতীয় সনদ সহ 5 দফা দাবি আদায়ে মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। এদিকে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে 7টি ইসলামী দল এসব দাবিতে মানববন্ধনে সরকারকে নানা হুঁশিয়ারি দেন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। দৈনিক বাংলা মোড়ে জামায়াতে ইসলামীর খিলগাঁও শাখার নেতাকর্মীরা মানববন্ধন শুরু করেন সকাল 11টায়। জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ সহ 5 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে এই মানববন্ধন। তবে দাবিগুলোর মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন করার বিষয়ে জোরালো বক্তব্য শোনা যায় তাদের কণ্ঠে। বলেন, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে সংসদে পিআর পদ্ধতি চালু করার বিকল্প নেই। সংখ্যাগরিষ্ঠ মানুষ, এই দেশের জনগণ, ভোটারেরা পিআর পদ্ধতি চায়। কারণ পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন হবে। যাদের কালো টাকা এবং পেশি শক্তি রয়েছে, তাদের দম্ভ এবং চাঁদাবাজিকে যারা প্রমোট করছে, তাদের দম্ভে আজকে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। একই স্থানে মানববন্ধন করেন বাংলাদেশ খিলাফতে মজলিস, আর পল্টন মোড়ে অবস্থান নেয় খিলাফত মজলিস। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ তারা 6 দফা দাবির কথা জানান। আমাদের প্রস্তাব, আগামী 30শে নভেম্বরের মধ্যে এই জুলাই সনদের উপরে গণভোট দিতে হবে। পরিবেশকে উন্নত করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করতে হবে, যাতে করে প্রত্যেক ভোটার এবং প্রার্থী নির্বিবাদে ভয়মুক্তভাবে নির্বাচনে কাজ করতে পারে। এদিকে মৎস্য ভবন মোড়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এখানে নায়েবে আমির অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করেন। বলেন, প্রশাসনে দলীয় লোক নিয়োগ করে আগামী নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। 5 দফা দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ইসলামী দলগুলো। আন্দোলন মাত্র শুরু হইল। সাজিদ সরকার, 71, ঢাকা। আগামী নির্বাচন দেশের রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সামনে সতর্কতার সাথে পা ফেলতে হবে। রাজনৈতিক ভুল করে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না। পৃথক এক অনুষ্ঠানে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী মনে করেন, নভেম্বরে গণভোটের দাবি তুলে বিশৃঙ্খলা করার চেষ্টা হচ্ছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। সংসদ নির্বাচনকে সামনে রেখে 4 দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে দলটির সদর উপজেলা এবং রুহিয়া থানা শাখার বর্ধিত সভায় বক্তব্য দেন তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে জনগণ। আমরা আর ফেরত দিতে চাই না। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট জাতীয় নির্বাচনের দিনই হতে পারে। সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কারণ যে দাবিগুলো তুলছেন, সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে, সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। এদিকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের সভা